হাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মৌমিতার চ্যানেল। মায়াপুর নবদ্বীপ দর্শন করার পর এবার দুপুর বেরিয়েছিলাম বিষ্ণুপ্রিয়াটা পুরোটা ঘুরে দেখার জন্য। প্রথমেই শুরু করলাম দর্শন করার জন্যে জগাই মাধাইয়ের, যেখানে ছিলেন। এইখানে এসে জানতে পারলাম জগাই মাধাই নাকি এখানে সুরাপান করতে আসতো। সুরাপান অর্থাৎ মদ্যপান করতে আসতো। জগাই মাধাই ছিল অত্যন্ত কদাচারী এবং নীচ প্রকৃতির মানুষ। জগাই মাধাই বৈষ্ণবদের উপর এবং যারা হরিনাম সংকীর্তন করতো তাদেরকে সহ্য করতে পারতো না এবং বৈষ্ণবদের উপর ভীষণ অত্যাচার করতো। এতটা পাপী হয়ে গিয়েছিল যে তাদেরকে উদ্ধার করার জন্যে কিন্তু কলিযুগে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যের আবির্ভাব হয়, শুধুমাত্র ওদের উদ্ধার করার জন্যে। এই মন্দির দর্শনের পরে আমরা ভান্ডারটিকুড়ি দিয়ে যাব আরেকটা মন্দিরে। আর এই ভান্ডারটিকুড়িরই কিন্তু আরেকটা গল্প আছে, যেটা তোমাদের সাথে যেতে যেতেই আলোচনা করব। মন্দিরে যাওয়ার আগে রাস্তায় পড়বে আমাদের আরেকটা পূর্ব পরিচিত তপবন, যেটা আমরা ছোটোবেলায় বইয়ে পড়েছিলাম সবাই, কম বেশি মনে পড়ছে তো, কিন্তু এটা আমাদের যাওয়া হয়নি। রাম সীতা যখন বনবাসে গিয়েছিল এই তপবনেই এসেছিল, আর এখানে এসে রাম সীতাকে ভান্ডার দিয়েছিলেন, অর্থাৎ সেবা দিয়েছিলেন। তারপর থেকে এই জায়গার নাম ভান্ডারটিকুড়ি। শ্রী চৈতন্য ভাগবত যিনি রচনা করেছিলেন শ্রী শ্রী বৃন্দাবন দাস, তারই মন্দিরে আমরা এখানে এসেছিলাম। বৃন্দাবন হলো ব্যাসাবতারের অবতার। আরেকটি ছোট্ট ঘটনা তোমাদের সাথে আলোচনা করি। এই মন্দিরে যখন রাম সীতাকে নিয়ে এসেছিল, এই মন্দিরে দাঁড়িয়ে তিনি নবদ্বীপের দিকে তাকিয়ে মুচকি হেসেছিলেন। সীতা প্রশ্ন করলে রাম তার উত্তরে বলেন যে আর কয়েক বছর পর এখানে তিনি গৌরাঙ্গ হিসাবে আবির্ভূত হবেন। এই মন্দির দর্শন করার পর বেরিয়ে পড়েছিলাম আরেকটি মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে আসার পরে জানতে পারলাম এই মন্দিরে যে বকুল গাছটি রয়েছে, এই গাছটার ভিতরে তো কাষ্ঠ নেই, শুধু রয়েছে গাছের ছাল। গাছের ভিতরে কাষ্ঠ না থাকার সত্ত্বেও শুধু ছালের দ্বারা গাছটি বছরের পর বছর 500 বছরের অধিকও হয়ে গেছে, গাছটি আজও বেঁচে রয়েছে। দেখো তোমরা গাছটা নিজেই। গাছের ভিতরটা ছিল পুরোটাই ফাঁকা। গাছের ডাল, সেই বকুল গাছের ডাল দিয়ে দাঁতন করতে করতে সেই ডালটা ওইখানে পুঁতে দিয়েছিল, সেই ডালের দিয়ে এই গাছটা হয়েছে। আচ্ছা, তো শুনলে তো, মহাপ্রভু দাঁতন করতে করতে বকুল গাছের ডালটা মাটিতে পুঁতে দিতে এই গাছটা হয়েছিল। তবে শুনলাম এই গাছটা নাকি জড়িয়ে ধরলে মনের বাসনা পূর্ণ হয়, যেহেতু মহাপ্রভুর নিজের হাতের বসানো। এরপরে আমরা বেরিয়ে পড়েছিলাম লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থানে। লক্ষ্মীপ্রিয়া ছিলেন শ্রী চৈতন্যের প্রথম স্ত্রী, যিনি সাপের কামড়ে মারা যান। শুধু লক্ষ্মীপ্রিয়ার জন্মভিটা নয়, বিষ্ণুপ্রিয়ার বাড়িতেও আমরা তোমাদেরকে নিয়ে যাব। আর যখন শ্রী চৈতন্যেরই বাড়ি সংসার সব দেখানো হচ্ছে, চলো তার মধ্যে শ্রী চৈতন্যর কিছু গল্প শোনাই তোমাদেরকে। শ্রী চৈতন্য যখন বৃন্দাবনে যেতেন তখন তিনি 1 মাস থাকতেন, আর 1 মাস যখন থাকতেন তার মধ্যে তিনি 1 মাস শ্রীকৃষ্ণের হরিনাম কীর্তন করতেন এবং সবাইকে হরিনামেই মৃত্যু, হরিনামেই বাঁচা এইসব জানাতেন। শ্রীকৃষ্ণের মতে আমরা মৃত্যুর পূর্বে পর্যন্ত যদি হরিনাম করতে পারি, কৃষ্ণ নাম করতে পারি, তবে আমরা শ্রীকৃষ্ণের চরণে স্থান পাবো মৃত্যুর পরে। মহাপ্রভু যেখানে বৃন্দাবনে হরিনাম পাঠ করতেন, সেখানে এক 5 বৎসরের শিশু এসে একদিন শ্রী চৈতন্যকে একটা প্রশ্ন করে। মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন যে আপনার জিভে যে কালো দাগটা রয়েছে কিসের দাগ? কৌতূহলবশত এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে খানিক হেসেই ফেলেন চৈতন্য। ছোট্ট 5 বছরের বালকের মনে এরম ধারা প্রশ্ন দেখে শ্রী চৈতন্য বলেন যে না, ও কিছু না। বালকটি বলেন, আমার মনে এই প্রশ্ন জেগেছে, কিছু তো আছেই আপনার জীবের ওই কালো দাগের জন্যে, কিন্তু সেটা আপনি জানাতে চাইছেন না। যদি না জানাতে চান আমি আপনাকে জোর করব না, কিন্তু এই প্রশ্নটা আমার মনে থেকেই যাবে। তখন শ্রী চৈতন্য বলেন, আমি তো শ্রীকৃষ্ণর নাম সর্বদাই জপ করি, কিন্তু যখন আমি মলত্যাগ বা প্রতিকর্ম করতে যাই তখন তো ঠাকুরের নাম নিতে পারি না, কারণ এটা অচ্যুত জায়গা। তাই আমি আমার জিভটাকে হাত দিয়ে আটকে রাখি, যাতে ওই সময়টুকু আমি হরিনাম না করতে পারি, যাতে আমার জিভটা আটকে থাকে শুধু ওই সময়টুকুর জন্যে। তখন এই 5 বছরের বালক এই কথা শুনে শ্রী চৈতন্যকে উত্তরে বলেন যে আপনি তো আমাদের শিখিয়েছেন যে মৃত্যুর পূর্বে পর্যন্ত আমরা হরিনাম শ্রীকৃষ্ণের নাম জপ করে যাব, কিন্তু আমরা যখন মলত্যাগ বা স্নানের ঘরে কল ঘরে আমরা যখন যাব তখনই যদি আমাদের মৃত্যু ঘটে, তখন ওই সময়টুকু যদি আমরা কৃষ্ণের নাম জপ না করি, কিন্তু সারা জীবন করছি, সারা সময় করছি, সারা দিন করছি, শুধু ওই সময়টুকু না করলে যদি আমরা কৃষ্ণের পায়ের চরণে স্থান না পাই, তাহলে সারা জীবন করলাম, তাহলে সেটার কি হবে? এই কথা শুনে শ্রী চৈতন্য বুঝতে পারেন যে 5 বছরের ছোট্ট বালক যার নাম গোপাল তিনি ঠিক বলেছেন। এবং শ্রী চৈতন্য ওই 5 বছরের বাচ্চাটিকে বলে যে
আজ তুমি আমার চোখ খুলে দিয়েছ, তাই আজ থেকে তুমি আমার গুরু, আমি তোমার শিষ্য। বৃন্দাবনে গেলে আজও নাকি ওই 5 বছরের বালক একটি মন্দির দেখতে পাওয়া যায়, শ্রী গোপাল বাবাজি মন্দির, যার শিষ্য ছিলেন শ্রী চৈতন্য। শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু এটা বৃন্দাবনে দেখতে পাওয়া যায়, এখানে এটা নতুন হয়েছে, তাই নিজেও দর্শন করলাম, সাথে তোমাদেরও করালাম। ব্যাস, এবারে আমরা 60 ফুটের উচ্চতার মহাপ্রভুকে দেখে ফেরবো বাড়ির উদ্দেশ্যে। চলো আমার সাথে মহাপ্রভুকে দেখতে। এখন 60 ফুটের মহাপ্রভুকে দেখতে যাচ্ছি। আর একটা দেখো গুহার মধ্যে আমরা ঢুকে গেলাম, এইগুলো সমস্ত কার্ডবোর্ডে, দেখো আওয়াজ হচ্ছে, বেশ অন্যরকম একদম। দুপুরের প্রসাদ 60 টাকাতে পাওয়া যাবে, আগের থেকে হয়তো কুপনটা কাটতে হবে তোমাদেরকে। অন্ন প্রসাদ, ডাল, সবজি, পনির, চাটনি সব কিছুর ব্যবস্থা আছে, শুধু আগের থেকে তোমাদের কুপনের ব্যবস্থাটা করতে হবে। চারিদিকে গাছপালার মধ্যে এক একটা ঠাকুরকে রেখেছে। সামনে এগিয়ে এসে মিউজিয়াম ভিজিট দিস ওয়ে, এখানে তোমরা দিক চিহ্ন করে যেতে পারবে, এই দিকে যেতে হবে। মানে এত ভালো লাগছে দেখতে, তোমরা দেখো, মানে নিজের চোখে না এসে দেখলে তোমরা ফিল করতে পারবে না, অসম্ভব সুন্দর। দেখো মানে কি বলবো, সিরিয়াসলি একবার এসেও ঘুরে দেখে যাও। ঘুরে যাচ্ছে, সব দিকে ঘুরে যাচ্ছে, কিন্তু এখনো যে মহাপ্রভুর সামনে গিয়ে দেখবো সেই দর্শনটা করতে পারছি না। দেখি কোন দিক দিয়ে যেতে। গোপাল ফুলফিলস এভরিবডিস উইশ। চলো আমার সাথে গোপালের দোলনা টানার সাথে সাথে একটা ছোট্ট মানত করে নাও, যাতে তোমাদেরও মানতটা আমার সাথে সাথে তোমাদেরও পূরণ হয়। এই দিকে ছিল রাধাকৃষ্ণের সাথে অষ্টসখী, অপূর্ব সুন্দর ছিল। যাকে দেখার জন্য অপেক্ষায় ছিলাম, এই ঠাকুরকে, গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি এতটাই উচ্চতা ছিলেন যে আমাদের মাথা উঁচু করে দেখতে হচ্ছিল তার দিকে। আর এই দিকে ছিল কৈলাস থেকে, কেদারনাথ থেকে বিভিন্ন ধরনের ঠাকুরের মন্দিরে সাজানো বানানো। আমাদের 60 ফুটের মহাপ্রভু দেখার একটা ইচ্ছে ছিল, ফাইনালি আমাদের ওটা দেখা হয়ে গেছে। তো এখন আমাদের সব পরিক্রমা হয়ে গেছে, পরিদর্শনও হয়ে গেছে। এবারে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, কারণ যেহেতু আমি গোপাল নিয়ে এসেছি
তো ওকে গিয়ে তো এখন সন্ধ্যা দিতে হবে। ও না খেয়ে বাবাটা বসে আছে। তো চলো বাড়ি যাই, আজকের ভিডিওটা এইটুকু। আর এত দূর এসেছি, এতটা তোমাদের সাথে শেয়ার করছি, এত জার্নির পরেও মোবাইলে চার্জ নেই। তো ভিডিওটা দেখার পরে প্লিজ লাইক শেয়ার করো, আর তোমাদের মতামতটাও জানিও। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও, আর বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা।